আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ভাই সংবিধান নিয়ে আছে, উনি সব মন্ত্রণালয় দেখেন, উনার নিজের মন্ত্রণালয়ের মধ্যে যে কি খারাপ অবস্থা, উনাদের মান ইজ্জত সম্মান অর্জন সবকিছু যে ডুবাই দিতেছে, সেদিকে তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, উনি আজকেও বলছে কাউকে ছাড় দিব না, সবাই লিস্ট হইতেছে সবাই, এবং তাদেরও লিস্ট হইতেছে যেসব পুলিশরা ওইসব আসামিদেরকে সাহায্য সহযোগিতা করবে অথবা ওই আসামিদেরকে যারা না ধরবে সেসব পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এগুলা তো ভাই বলা হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? অপারেশন ডেভিল হান্টের কথাও তো আমরা শুনছি, কোনো কিছু হয়েছিল ইউনূস সরকারের আমলে? কিচ্ছু হয় নাই। এখনো ভাই এইসব কথাবার্তা দিয়ে কিচ্ছু হবে না। বিশ্ব রাজনীতিতে নতুন উচ্চতায় বাংলাদেশ। দর্শক, এখন ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, দি সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, সবাই মনে করছে যে বাংলাদেশ তো এখন স্বাধীন। এতদিন মনে করতো যে না, বাংলাদেশ ওটা আমরা যেটা বলবো তার বাইরে তো তারা যেতে পারবে না। আসসালামু আলাইকুম। রংপুরে এক শিক্ষক এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। ওই ব্যাপারটা নিয়ে পুলিশ যখন কথা বলতেছিল, উনি কান্না করতেছিল। হ্যাঁ, আপনারা জানেন গতকালকে আমরা এখানে মানে উনি নিজেই সইতে পারতেছিল না এই ঘটনাটা। আপনারা শুনছেন, ঘটনা নিয়ে আলাপ করব। এর আগে আপনাকে আরেকজন পুলিশ দেখাই, দেখেন কতটা অসহায় হইলে এইভাবে কথা বলে। হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমারে দিয়ে তোর হয় না, রিয়ারে দিয়ে হয় না, তা তুই ইতিরে নিয়ে থাক। 1 লাখ টাকা দিলো, তাও তোর ইতি খানকি সাওয়াই ঢোকা লাগলো কালকে। তাও ওই মাগির সাও আগের দিন তোর ধন ঠান্ডা করতে পারি নাই, আরো লাগে ঠান্ডা হয়ে যায় কাদা পড়ে যায় কা। আরো গুতাইলি না কিসের জন্য? হ্যাঁ বল। খারাপ কথা কবি না। আমার তো বন্ধ হয়েছিল না, আমার তো বাইগানো বন্ধ হয়েছিল না, তোর ধন থামে গেছে লোকা। তোর ধন এত ফুটা লাগে, এগুলো কথা তো বলার কথা নাই, এসব কথা তো বলার কথা নাই। তুই গেছিস তুই কাছে গেছিস কিসের জন্য তাইলে? এই প্রসঙ্গে কথা বলার তো অধিকার নাই, বলার কথা নেই। তো কথা বলে কেন বলতেছিস তুমি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, হিরো আলমের একটা চাঞ্চল্যকর তথ্য পেলেন একটা অডিও কলের মাধ্যমে। পাশাপাশি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কিছু বাছাইকৃত ভাইরাল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ নিউজটা দেখলে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ধারণা পাবেন। কারণ হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে যে কথোপকথনগুলো শুনতে পারবেন, এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের এই ভাইরাল নিউজগুলো আমরা দেখে আসি। এই পুরো বিষয়গুলো দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন ভাইরাল নিউজ এবং খবরগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই তথ্যগুলো আমরা জেনে আসি। তুই তীরে নিয়ে থাক। 1 লাখ টাকা দিলো, তাও তোর ইতি খানকি সাওয়াই ঢোকা লাগলো কালকে। তাও ওই মাগির সাও আগের দিন তোর ধন ঠান্ডা করতে পারি নাই, আরো লাগে ঠান্ডা হয়ে যায় কাদা পড়ে যায় কা। আরো গুতাইলি না কিসের জন্য? হ্যাঁ বল। খারাপ কথা কবি না। আমার তো বন্ধ হয়েছিল না, আমার তো বাইগানো বন্ধ হয়েছিল না, তোর ধন থামে গেছে লোকা। তোর ধন এত ফুটা লাগে, এগুলো কথা তো বলার কথা নাই, এসব কথা তো বলার কথা নাই। তুই গেছিস তুই কাছে গেছিস কিসের জন্য তাইলে? এই প্রসঙ্গে কথা বলার তো অধিকার নাই, বলার কথা নেই। তো কথা বলে কেন বলতেছিস? তুমি ইতি সেটাইতে পারবা, আমি বলতে পারবো না। না, তুমি এই প্রসঙ্গে কথা বলতে পারবে না। তুমি ঠিক আছে, বললাম না। তুমি গালি দাও, একটা কথা বলে এই প্রসঙ্গে কথা বলবো না। আচ্ছা বাবা, আমি ফেল। গালি তো কথা হবে। আমারে দিয়ে তোর হয় না, রিয়ারে দিয়ে হয় না, তা তুই তীরে নিয়ে থাক। এসব বলিস কি? উল্টো পাল্টা কথা বলিস। নিজে পারে না করে এক পয়সা যায়, আবার ইতি চাইতেও যায়। হ্যাঁ, ভালো কথা দেয়, ভালো পরেই তো যায়। তা আমার মনে আছে শুকাই গেছিল। ঠিক আছে, ভালো। তা ইতির কি সাগরের বন্যা বসে নাকি? ইতির তোর মাথা ঢুকে যায় নাকি? আমাকে ম্যাক্স মনে হয় নাকি পাইলে ঢুকে পড়ে গেলাম। ওই সঙ্গে তো ছাড়তেও পারিস না। তোর আজকাল দেখছি তোর ম্যাক্সের সোদাটা তোর মজা লাগে। আহারে, ম্যাক্সে তুই আসে, তারপর তুই আবার তোর সমস্যা কি? তোর বাধা কি আছে? আমি নিলে তোর আমি লিখে সমস্যা কি? আমি রিয়াটা নিলে তোর সমস্যা কি? তোর বিয়ে করা বউ আমি। তোর রিয়াকে নিলে তোর সমস্যা কি? রিয়াকে নিলে আমার কোনো সমস্যা নাই, তো রিয়া আমার সতীন। তাহলে ওটা উত্তর দিস কি? আমি এক নেওয়ার পরে তুই নিয়ে খাচ্ছিস, এলে বলিস কি? তোর তো তাই পছন্দ, তাই বলি। জানোয়ার বাচ্চা, তোর গলা খাইসা ধরবো, খাইসা ধরে পাড়ায় ধরে বলবো আমি তোর কি হই।
আপু ওই ম্যাডাম লোক তুমি ফুচকা খাও। এখনো তোমরা রাস্তায় ম্যাডামকে ছাড়া তোমরা বেরোইতেই ম্যাডাম পাইছো আপু আজকে থাকবে না। বাসায় থাকবি, রান্না করে 2-1 দিন থাকেন, রান্না করা লাগবে লোকজন কাজ হবে। আমি সোজা বাড়ি ঢোকা লাগে না জানাইস আমার চুল কালাম বাড়াই দেবো কিন্তু কোনো মাইকি যদি বাড়ি ঢোকে। আচ্ছা ওই রান্না করার জন্য রাখছি। কে আমি রান্না করতে পারতাম না? আমি রান্না করতাম না যে তোর আরেকজন ভাড়া করে নিয়ে আসা লাগবে? ও তুই আরেকজন রান্নার জন্য ঠিক করছিস কেন? তুই আসলি না তো? আসলে মনে আমার রানতে নিয়ে যাইতি, হুম? আসলে মনে আমার বাড়ি নিয়ে যাইতি। বলে না কি গেলেন? হ্যাঁ। মার সাথে আর আমি জীবনে আমি মারি করবো না। চাইছি উনি বুড়া হয়ে গেলে আমি সেবা করবো, উনি এখন আর এক বুড়ি বেটির রান্না খাবে। খাচ্ছে আজকে লাইভে তোরে নিয়ে অনেক অফ দি ওয়ার্ল্ড। সবাই মনে করছে যে বাংলাদেশ তো এখন স্বাধীন। এতদিন মনে করতো যে না, বাংলাদেশ ওটা আমরা যেটা বলবো তার বাইরে তো তারা যেতে পারবে না। আসসালামু আলাইকুম। রংপুরে এক শিক্ষক এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। ওই ব্যাপারটা নিয়ে পুলিশ যখন কথা বলতেছিল উনি কান্না করতেছিল। হ্যাঁ, আপনারা জানেন গতকালকে আমরা এখানে মানে উনি নিজেই সইতে পারতেছিল না এই ঘটনাটা আপনারা শুনছেন। ঘটনা নিয়ে আলাপ করব এর আগে আপনাকে আরেকজন পুলিশ দেখাই। দেখেন কতটা অসহায় হইলে এইভাবে কথা বলে। দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। টেলিফোনের আওয়াজ কম, পুরানা ফোন তো, ফোনটা বদলাইতে হবে। আমি মুখে বলি। উনি বলতে চাচ্ছে যে আমরা তো আসামি ধরে দিচ্ছি কিন্তু জামিন পেয়ে আসতেছে, আর জামিন পেয়ে এসে আমাদের সামনে হাসতেছে। উনি এমন একজন আসামির কথা বলছে যাকে 45 বার ধরা হয়েছে, 45 বার অ্যারেস্ট করা হয়েছে। চিন্তা করতে পারেন, 2 মাস 3 মাস 5 মাস থাকে, আবার ছুইটা চলে আসে, কিছুই করার নাই। এই যে দেখেন উনি কেন কাঁদতেছিল, এই জন্যই কাঁদতেছিল। এই ঘটনাটা সইবার মতো না ভাই। ঘটনা আপনারা এর মধ্যে জেনে গেছেন। আশেপাশের বাড়ির আশেপাশের ওই শিক্ষকের বাড়ির আশেপাশেই থাকে 2টা ছেলে ছাদে উঠছে, কারণ তারা ইয়াবা খাবে, জায়গা পাচ্ছে না, ওইখানে ইয়াবা খাবে। ওই বিল্ডিং এই থাকতো চক্রবর্তী নামে একজন শিক্ষক। ওনার হয়তো মনে হয়েছে ছাদে কেউ থাকতে পারে, খুটখাট আওয়াজ হচ্ছে। উনি কিন্তু ওই গামছা গায়ে দিয়েই ছাদে উঠছে। এরপরের ঘটনা আপনারা শুনছেন, তর্ক বিতর্ক একটা টাইমে ওনাকে ওই গামছা পেঁচায় মাইরা ফেলছে। উনি কেন আসতেছে না, ওই স্যারের ওয়াইফ ছাদের দিকে আসতেছিল, ওনাকেও ধরছে, ধইরা ওনার মুখ বাঁধছে দড়ি দিয়ে বাঁধতে যে গলাতে দড়ি পেঁচাইছে, মুখের এই জায়গা দিয়েও দড়ি পেঁচাইছে। তারপরে দুইজনে এমন টান দিছে ওনার চোয়াল ফেটে গেছে, চোখ বের হয়ে গেছে। তারপরে ঘরে ঢুকে তার মেয়েকে এবং তার ছেলেকে হত্যা করে। হত্যার পর আবার তারা গোসল টোসল করছে, ওইখানে বৈশা আবার একটা ইয়াবা খাইছে। তারপরে ঘরের কিছু গয়নাগাটি নিয়ে জুম্মার নামাজের যখন আজান দিছে ওই মুসল্লিদের সঙ্গে বাইরে চলে গেছে। আসামি ধরা পড়ছে। একটাবার চিন্তা করতে পারেন কত ছোট্ট একটা ঘটনায় 4টা জীবন চলে গেল। এর পিছনে কারণ কি? কারণ ওনাদের ওই বিবেক বুদ্ধি কিচ্ছুই কাজ করতেছিল না। ইয়াবা এমন এক মাদক যে এটা সেবন করবে তার কিন্তু কোনো হুঁশ জ্ঞান কিচ্ছুই থাকবে না। সে কি করতেছে সে নিজেও তো জানে না। বিন্দু মাত্র সেন্স কাজ করে না ভাই, বিন্দু মাত্র সেন্স কাজ করে না। বিন্দু মাত্র সেন্স কাজ করলে এত বড় ঘটনা ঘটতে পারে? নিশ্চয়ই না। কিন্তু কিভাবে বন্ধ করবেন? ইয়াবা বন্ধ করতেই তো হবে, নাইলে এই দেশের ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে যেতে পারে ভাই। এই যে গ্রামগঞ্জে চারিদিক থেকে যত খুন খারাপির কথা শুনেন না, যত অরাজকতা চলতেছে, এটা এই মাদকের কারণে। কিন্তু কিভাবে বন্ধ করবেন? এই মাদক নিয়ে যেই ধরা পড়ুক না কেন, দেখবেন ওই আদালত পাড়ায়
অনেকেই কালো কোট গায়ে দিয়া দাঁড়ায় রয়েছে, এবং তারা যখনই দেখে পত্র পত্রিকায় এই যে 4 জন ধরা পড়ছে, তারা মনে মনে খুশি হয়, কারণ তাদের মক্কেল তার কাছেই তো আসবে এবং টাকা দিবে, এবং সে আইনি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে আবার বাই করে দিবে। সে আবার যায় ওই একই কাজ করবে। আসামি যখন ধরা পড়ে, ওনাকে যখন কোর্টে দেয়, কোর্ট থেকে যখন রিমান্ডে পাঠায়, তখন কিন্তু ওই আসামির আত্মীয় স্বজনরা এসে কিন্তু আর হুমকি ধামকি দেয় না। তারা একটা আপোষ করতে চায়, সমঝোতা করতে চায়, যে ভাই 4 দিন রিমান্ডে আছে, এই নেন 4 লাখ টাকা, ওনারে ভাই মাইরেন টাইরেন না, একটু ঘুমাইবার ব্যবস্থা কইরা দিয়েন। আত্মীয় স্বজন আইসা এই আবদারটাই তো করে। আর আসামিও কিন্তু তার আত্মীয় স্বজনদের বলে তাড়াতাড়ি টাকা অ্যারেঞ্জ কইরা দিয়ে দাও, তাহলে রাত্রে কিন্তু আমারে পিটাইবো। ওই টাকা পয়সা দিয়ে আপোষনামা করে। এরকম অনেক ঘটনা আপনারা শুনছেন। এখনো কি এসব ঘটনা চলতেছে না? নিশ্চয়ই চলতেছে। না হলে একজন পুলিশ অফিসার কিভাবে আইসা বলে 45টা মামলার আসামি যখনই তারে ধরি তখনই বাইর হয়ে যায়? তার মানে এই থানা থেকেই মামলাটা এমন ভাবে দেওয়া হয়, আইনের ফাঁকটা এমন ভাবে রাইখা দেয়, এটা যখন কোর্টে যায় আর কালো কোট পইরা একজন উকিল আইসা ওই ফাঁকটা খুঁজা বাইর করে এবং মহামান্য আদালতকে দেখায় দেয়, দেখেন এই যে একটা ফাঁক আছে, উনি অত বড় আসামি না। কারণ ওই আয়ু যখন মামলাটা লেখে তখনই ফাঁকটা রাইখা দেয়, কারণ ওই যে আপোষনামার মাধ্যমে ওই কাজটা হয়। বর্তমানে ভাই এই দেশের সবচেয়ে বড় প্রবলেম আইন শৃঙ্খলা। একেবারেই ঠিক নাই আইন শৃঙ্খলা, যা ইচ্ছা তাই ঘটতেছে। কিছুক্ষণ আগে আজকে বেলা 3টার দিকে দেখলাম সারের জন্য ভাই সবাই লাইন ধরে দাঁড়ায় রয়েছে। কোথায়? সরকারি কোনো গোডাউনের সামনে। সার দিচ্ছিল না। একটা টাইমে সবাই মিলা লুটপাট কইরা ওই সার মাথায় কইরা নিয়ে ভাগতেছে, সব সার লুটপাট কইরা নিয়ে চলে গেছে। এই একই ঘটনা দেখছিলাম 74 সালে ভাই, ওই যে রেশন দোকানে চাউল দিত না, ওই চাউলের দোকান থেকে সব লুটপাট কইরা নিয়ে গেছে। আমার নিজের চোখে দেখা এই মহাখালীতে এই ঘটনা ঘটছিল। অভাব আর পেটের জ্বালায় কি করবে মানুষ? ওই রেশন দোকান থেকে চাল লুট করে নিয়ে গেছে। আর এখন ভাই সার পাওয়া যাচ্ছে না। 1350 টাকার সার হয়ে গেছে 1600-1700, 2000 টাকা দিয়েও পাচ্ছে না, যার জন্য লুট করে নিয়ে চলে গেছে। দেশের আইন কানুন সবকিছুই ভাঙ্গা পড়তেছে। এর মধ্যে আপনি একটা ঘটনা দেখছেন ফরচুন মার্কেটে, এক বাবা তার মেয়েকে নিয়ে গেছে, 10-12 বছরের মেয়ে। ওই বাবাকে ধইরা তার পকেটের মধ্যে ইয়াবা ঢুকাই দেওয়া হয়েছে, তারপরে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। আবার বোধহয় ছাইরাও দিছে না, কি হয়েছে জানি না, কিন্তু এইসব ঘটনা দেখতে ভালো লাগতেছে না। পুলিশ কেন আরো শক্ত হইতে পারতেছে না? কেন হইতে পারতেছে না ভাই? ওই উপরের টেলিফোনের জ্বালায় ওই একই সিস্টেমে চলতেছে তো ভাই। ইনুস সরকারের আমলে আপনারা দেখছেন না, কাউকে যদি ধরতো ওই থানার ভিতরে যা ছুটে নিয়ে আসতো। এই আমলে কি এটা নাই ঘটনা? এরকম ঘটনা এখনো ঘটতেছে। দেখেন ভাই ব্রাদার, আদালত আছে, আইন আছে, জেল আছে, বিচারক আছে, বিচারপতি আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরও কেন কাউকে লাইনে আনতে পারতেছে না? কেন আইনের ভয়টা মানুষের ভিতরে ঢুকাইতে পারতেছে না? মানুষ কেন আইনকে মানতে চাচ্ছে না? এর পিছনে কারণ কি জানেন? কারণ একটাই, আপনি যত বড় অপরাধী করেন না কেন, আপনাকে ধরা হইলো, ধৈরা হ্যান্ডকাপ লাগানো হইলো, তারপর একটা হেলমেট লাগায়া একটা বুলেট প্রুফ জ্যাকেট পরায়া আমি নিয়ে গেলাম আদালতে। আদালত ওইখান থেকে একটা রায় দিল, রায়ের পরে আপনি রিমান্ডে গেলেন, অথবা রিমান্ড থেকে আবার জেলের ভিতরে ঢুকে গেলেন। আর যখনই আপনি জেলের ভিতরে ঢুকে গেলেন না, তখনই চলে গেলেন আপনি মায়ের কোলের মধ্যে। হ্যাঁ ভাই, মায়ের কোলে সবচেয়ে বড় নিরাপদ জায়গা হচ্ছে এই জেলখানা। কি সুযোগ সুবিধা চান আপনি? সব সুযোগ সুবিধা আছে যদি আপনার কাছে টাকা থাকে আর টাকা অ্যারেঞ্জ হয়ে যায়। ভাই, যারা জেলখানা যায় তাদের সাঙ্গপাঙ্গ তো বাইরে থাকে, ওই জেলখানা থেকেই চাঁদাবাজি করা হয়, ওই টাকা ওইখানেও চলে যায়। আর এই জেলখানার ভিতরে আপনি রাজকীয় হালে থাকতে পারবেন, একেবারে রাজকীয় হালে থাকতে পারবেন। আপনার যদি বাংলা কমোড থাকে, ইংলিশ কমোড লাগায় নিতে পারবেন, এসি লাগায় নিতে পারবেন, মোবাইল ইউজ করতে পারবেন, বাইরে কথা বলতে পারবেন। কার কাছে জানি শুনছিলাম, ওই যে বিএনপির ফালু সাহেব যখন অ্যারেস্ট হইলো, জেলখানায় ছিল, এই ঢাকা জেলখানায়, এই যেটা এখন পরিত্যক্ত, ওই জেলখানার ভিতরে উনি টিনের ছাউনি দিয়া কয়েদিরা যখন গোসল টোসল করবে, ওইটা ওপেন ছিল, ওইখানে টিনের ছাউনি দিয়ে দিছে। এবং মাঝে মধ্যে ওইখানে উনি ভাই জ্যাবতী খাওয়াইতো কয়েদিদেরকে,
যার জন্য উনি হয়ে গেছিল জেলখানার সম্রাট। আর এখনো যারা জেলখানার ভিতরে আছে না ভাই, তারা রাজা বাদশার হালেই আছে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আইন কানুন ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ করতে পারবেন না। বর্তমান সরকার যত ভালো ভালো কাজই করুক না কেন, ওইটা কেমন হবে জানেন? ওই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা তেঁতুল দেওয়ার মতো। হ্যাঁ, 1 ফোঁটা তেঁতুল দিয়ে দিলে ওই দুধটা কি হবে? পুরো দুধটাই তো ফাইটা যাবে। ঠিক তেমনি ওনারা যতই উন্নতি করুক না, যতই ভালো কাজ করুক না, দেশের আইন শৃঙ্খলা যদি ঠিক না হয়, সাধারণ মানুষ কিন্তু সেটা মাইনা নিবে না। সাধারণ মানুষ শান্তি চায়, আমি ঘর থেকে বাইর হবো, আবার ঘরে ফেরত আসবো। এটাই তো চাইবে আমার সন্তানরা, আমার ঘরের পরিবার, এটাই তো চাইবে। আমি কি চাইমু? আমার ছেলে মেয়ে বাইরে গেছে, আবার যেন ঘরের মধ্যে নিরাপদে ফেরত আসতে পারে। দেখেন, ওই টিচার তো ঘরের মধ্যেই ছিল, 4 জনের একটা ছোট্ট পরিবার ওই ঘরের মধ্যে ছিল। উনি দেখা ফেলাইছে ইয়াবা খাইতে, এই জন্য পুরো পরিবারকে হত্যা করা হলো। এরকম ঘটনা ভাই পুরো দেশেই ঘটতেছে, কিন্তু কিভাবে থামাবেন? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ভাই সংবিধান নিয়ে আছে, উনি সব মন্ত্রণালয় দেখেন, ওনার নিজের মন্ত্রণালয়ের মধ্যে যে কি খারাপ অবস্থা, ওনাদের মান ইজ্জত সম্মান অর্জন সবকিছু যে ডুবাই দিতেছে, সেদিকে তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, উনি আজকেও বলছে কাউকে ছাড় দিব না, সবাই লিস্ট হইতেছে সবাই, এবং তাদেরও লিস্ট হইতেছে যেসব পুলিশরা ওইসব আসামিদেরকে সাহায্য সহযোগিতা করবে, অথবা ওই আসামিদেরকে যারা না ধরবে সেই সব পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এগুলো তো ভাই বলা হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? অপারেশন ডেভিল হান্টের কথাও তো আমরা শুনছি, কোনো কিছু হয়েছিল ইউনূস সরকারের আমলে? কিচ্ছু হয় নাই। এখনো ভাই এইসব কথাবার্তা দিয়ে কিচ্ছু হবে না। কারণ কি জানেন? আপনি একজনকে ধরবেন, উনার জন্য আবার 10 জন টেলিফোন করতে থাকবে। কারণ ওই যে দল করে, ওই দলের লোকজনরাই তো দলকে ডুবাচ্ছে। তাহলে উপায় কি ভাই? এইভাবে কি দেশ চলতে থাকবে? না, উপায় একটা আছে। ওই যে ফখরুদ্দিনের সরকার, যতই খারাপ হোক না কেন, ওই ফখরুদ্দিনের সরকার, তার একটা গুণের কথা তো বলতেই হবে, অপারেশন ক্লিন হার্ট। হায় হায়, এটা নাম শুনলেই তো অনেকে হার্ট ফেল কইরা মইরা যাইতো, ভয়ে কাপড়ে পেশাব কইরা দিত, টাকা পয়সা ভাই রাস্তাঘাটে ফালাই দিত, দামি দামি গাড়িগুলা রাস্তায় ফালাই দিয়ে ভাইয়া গেছে না? মনে আছে আপনাদের ওই ঘটনাগুলা? মনে আছে? নিশ্চয়ই মনে আছে। ওই অপারেশন ক্লিন হার্ট 2 করতে হবে, কিন্তু অপারেশন ক্লিন হার্ট 2 আসলে ভাই আবার চলে আসে ওই ক্রস ফায়ার, আইন বহির্ভূত হত্যাকাণ্ড চলে আসে। সেটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না, কিন্তু এইটা তো হইতে পারে। নিয়ে জেলখানায় ঢুকামু যেন আর বাইর না হইতে পারে, আর জেলখানার মধ্যে যেন রাজকীয় হালে না থাকতে পারে। ওইখানে যদি কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে তো একটা উপায় বাইর হইতে পারে, কিন্তু কিছুই হচ্ছে না। কে সামলাবে এগুলা? মিডিয়া তো তেমন ভাবে নিউজ হয় না, পত্র পত্রিকাও ভাই তেমন ভাবে নিউজ হয় না। কে সামলাবে বলেন? আমাদের দেশের পত্র পত্রিকার কি ভূমিকা, এটা আপনিও জানেন, আমিও জানি। নয়া দিগন্ত, আমার দেশ এবং সংগ্রাম, আরো অনেক পত্রিকা আছে, এগুলোর উপরে আমরা ভরসা করি। কিন্তু কতটা ভরসা করি, কতটা সত্য নিউজ পাই? ভাই পুরাপুরি পাই না, সত্যি পুরাপুরি পাই না। তবে হ্যাঁ, বাংলা এডিশন নামে একটা পত্রিকা ছিল অনলাইন, যেটা চেয়ারম্যান ছিল আমাদের ইলিয়াস হোসেন সাহেব, সেটাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। আজকে কিন্তু সেটা নিবন্ধন দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাইতে চাই বিএনপি সরকারকে। হ্যাঁ, এটা নিবন্ধন আজকে দেওয়া হয়েছে। বাংলা এডিশন নিবন্ধন পাওয়াতে মন থেকে খুশি হয়েছি, কিন্তু মন থেকে কে খুশি হবে না? নিশ্চয়ই ভিপি নূর সাহেব খুশি হইতে পারবে না, কারণ ইলিয়াস হোসেনের সাথে তার যুদ্ধ বাইজা গেছে। সে ইলিয়াস হোসেনকে দেখা নিবে, তার সঙ্গে দেখা নিবে ছাত্র শিবিরকে, তার সঙ্গে দেখা নিবে জামাত ইসলামকে। এদেরকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলা কারা বলতো? জামাত ইসলামের নিষিদ্ধ কারা চাইতো? আওয়ামী লীগ চাইতো এবং ভারত চাইতো। আজকে সেই ভারতের বয়ান কেন ভিপি নূরের কণ্ঠে? এটা কিন্তু বিরাট একটা বড় প্রশ্ন। সরকারে থাইকা বিরোধী দলের, যে বিরোধী দল নির্বাচন করে এই সংসদে গেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করতে পারবেন কিনা জানি না, তবে তাদেরকে নিষিদ্ধ করার কথা বইলা একজন কিন্তু দিল্লিতে চলে গেছে। আপনি কোথায় যাইবেন একটু চিন্তা করেন। আপনার এই ধরনের কথা বলা মোটেও উচিত হচ্ছে না। এই ধরনের কথা জবানে আনবেন না। কি ধরনের কথা বলেন একজন প্রতিমন্ত্রী হইয়া? আপনার কণ্ঠে কেন শেখ হাসিনার বয়ান? শেখ হাসিনা তো ওনাদের নিষিদ্ধ চাইছিল এবং নিষিদ্ধ কইরাও গেছে, আপনিও কেন সেই নিষিদ্ধ চাইতেছেন? এটার জন্য ভাই তদন্ত করতে হবে এবং দায় দায়িত্ব নিতে হবে বিএনপি সরকারের। বিএনপি সরকারের একটা কিছু বলা উচিত,
ভিপি নূর এবং এই রাশেদ খানকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সাবধান করেন। যদি সাবধান না হয় বিরাট বড় ভেজাল হবে। অলরেডি কিন্তু আমাদের ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য দুজনই প্রতিজ্ঞা কইরা ফেলছে। কি প্রতিজ্ঞা? যে তোমার সাথে খেলবো। হ্যাঁ, এই রাশেদ খান এবং ভিপি নূরের সাথে ইলিয়াস হোসেন খেলবে, পিনাকি ভট্টাচার্য খেলবে। আর ওনাদের খেলাটা কেমন হবে একটু চিন্তা করেন। ওনারা কিন্তু এই দুজনকে ছাড় দিবে না, যেহেতু প্রতিজ্ঞা কইরা ফেলছে। আর এই দুজনের চরিত্র যখনই সামনে নিয়ে আসবে, যতবারই সামনে নিয়ে আসবে, ততবারই কিন্তু এই বদনামের ভাগী আপনারা হবেন। কারণ আপনাদের সঙ্গেই তো জড়িত, আপনাদের পাশে থেকেই তো এই জোরটা পাইছে, এই সাহসটা পাইছে। অনেকে তো এমন কথাও বলে প্রধানমন্ত্রীর ইশারায় কি এরা এই কাজ করতেছে। আমি বিশ্বাস করতে চাই না যে প্রধানমন্ত্রী ওনাদেরকে ইশারা দিছে, এইসব নোংরা বক্তব্য দেওয়ার জন্য ইশারা দিবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। তবে এইটা বিশ্বাস করতে চাই, ওনাকে থামাবে, হ্যাঁ এই দুজনকে থামাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যদি না থামায়, এই দুজনের কারণে বিএনপিকে খেসারত দিতে হবে। হ্যাঁ ভাই, এই বিএনপিকে খেসারত দিতে হবে। বেশি কথা বলবো না, শুধু বিদায়ের আগে এইটুকুই বলবো, ওই ধৈরা ধৈরা খালি জেলখানায় পাঠায়েন না। ওইটা হলো আরাম আয়েশের জায়গায়, ওইখানে রাজকীয় ভাবে থাকতে পারে টাকা পয়সা থাকলে। আর কিছু কালো কোট পরা উকিলরা তো আছেই ওনাদেরকে বের করার জন্য। যেভাবে বাইর করে দিছিল ফয়সালকে, শহীদ হাদির হত্যাকারীকে জেলখানা থেকে বাইর করছিল, কিন্তু ওই ফয়সাল কিন্তু অস্ত্র মামলার আসামি ছিল। মিনিমাম তার জেল হওয়া উচিত ছিল 12 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু 2 মাস পরই বাইর হইয়া শহীদ হাদিকে হত্যা করছে। তার মানে আইনের ফাঁক দিয়ে সবাই বাইর হইতেছে। ওই আইনের ফাঁক বন্ধ করেন, মানুষকে বাঁচার নিরাপত্তা দেন, মানুষের জীবনের নিরাপত্তা দেন, তাহলে কিন্তু আপনাদের সরকার ওই 5 বছরের নিরাপত্তা পাবে। মানুষের জীবনে নিরাপত্তা না পাইলে আপনারা কি সেই নিরাপত্তা পাবেন কিনা একবার ভাইবা দেখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিশ্ব রাজনীতিতে নতুন উচ্চতায় বাংলাদেশ। দর্শক, এখন ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, দি সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, সবাই মনে করছে যে বাংলাদেশ তো এখন স্বাধীন। এতদিন মনে করতো যে না, বাংলাদেশ ওটা আমরা যেটা বলবো তার বাইরে তো তারা যেতে পারবে না। বাংলাদেশ কোয়াডে যাবে কিনা, অমুক জায়গায় যাবে কিনা, ইন্দো প্যাসিফিকে থাকবে কিনা, অনেকেই বলতে এটা আমরা চাইলে তো সেখানেই থাকবে, আমরা সিরিয়াসলি বললেই হয়। আবার ভারত মনে করতো যে যেমন ভারতের কোন এক জায়গা থেকে ট্রানজিট দরকার বা ট্রান্সশিপমেন্ট দরকার, ওটা বাংলাদেশ, ওটা তো বললেই হয়। ওটা আবার কি বাংলাদেশ একটা স্বাধীন দেশ রাজি হবে কি হবে না এরকম কোন চিন্তা ভাবনা করতে হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের যদি কোনো একটা কিছু প্রয়োজন হতো, যেমন কোন পক্ষে ভোট দিবে বাংলাদেশ, সিকিউরিটি কাউন্সিলের কোন একটা প্রস্তাবে, সাপোজ বাংলাদেশ সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, অথবা জেনারেল অ্যাসেম্বলিতেও জামাত কোন পক্ষে, মানে বাংলাদেশ কোন পক্ষে ভোট দিবে, আরো নানান মাল্টিল্যাটারাল গ্রাউন্ড আছে, অনেক সময় বিতর্ক তৈরি হয় যে এক্ষেত্রে কোন দেশ কোন পক্ষে থাকবে। এমনকি ক্রিকেটেও বিসিবিতে বাংলাদেশ তার বাফুভূত ওইভাবে নাই, মানে ফিফায় নাই, আছে বাট ওটা তাৎপর্যপূর্ণ না। বাট অ্যাজ আ মেম্বার অফ আইসিসি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইসিসি তো রাজনীতি আছে, যে ভারত এক পক্ষে, পাকিস্তান এক পক্ষে, অস্ট্রেলিয়া আবার আর এক পক্ষে, এরকম অনেক হিসাব, শ্রীলঙ্কা। এই ক্ষেত্রে বাংলাদেশের আগে হিসাবটা ছিল বাংলাদেশ ওটা তো আমরা যেভাবে যা বলবো ওইটাই, অতএব টেনশনে কিছু নেই। বাংলাদেশকে এইভাবে দেখতো গ্রেট পাওয়ার্স গুলো, বিশেষ করে মার্কিন বলয়, ভারত বলয়, তারা মনে করতো যে বাংলাদেশ সেটা আমরা যা বলবো ওইটাই, ওটা আমরা ম্যানেজ করতে পারবো, বা যদি কোনো কারণে একটু এদিক ওদিক করে ও কিছু একটু দিয়ে বুঝিয়ে শুনে ওটা ম্যানেজ করতে পারবো। কিন্তু এখন সে যুগ নেই। এখন এমনকি বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, বাট চীনও মনে করছে বাংলাদেশ তো স্বাধীন, বাংলাদেশ আমরা বাংলাদেশকে এই কথা বললেই যে বাংলাদেশ করবে, বিষয়টা এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এখন তার বাংলাদেশ আমাদের কথায় চলে না, শুনবে না। আবার ভারত মনে করছে যে ভারতের কোনো কথাই বাংলাদেশ শুনবে না। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন মনে করছে, আগে মনে করতো যে বাংলাদেশ তো ভারত যা বলবে তা, কিন্তু এখন মনে করছে না, ভারত যা বলবে তা না, অন্য কিছু হতে পারে। তুরস্ক, যা আগে তো ওই ভারত যা বলতো ওই বলয় থেকে, ভারতের স্ট্র্যাটেজিক যে অ্যাপারেটাস, এর বাইরে থেকে তো বাংলাদেশ চাইলেও কোনো মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে আসতে পারবে না। তুরস্ক বাংলাদেশকে আনাতোলিয়া ডিপ্লোম্যাটিক কনফারেন্সে দাওয়াত দিত,
বাট বাংলাদেশ জানতো যে ওই যুক্তরাষ্ট্র ভারত বলয় থেকে বাংলাদেশ বের হতে পারবে না। কিন্তু এখন তুরস্ক বিশ্বাস করে যে না, বাংলাদেশ তো স্বাধীন, বাংলাদেশ পাকিস্তান তুরস্কের সাথে সৌদি আরবের সাথে মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে আসতে পারবে। হাকান ফিদান সে চেষ্টা করছেন আনার। এর মানে বাংলাদেশকে এখন বিশ্ব স্বাধীন মনে করছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীন। 5 আগস্ট বাংলাদেশে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। যদি বলেন একটা জিনিস দিয়েছে, সে একটা জিনিস হচ্ছে এটা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীন। পররাষ্ট্রনীতির ছাত্র হিসেবে আমি এটা গর্বের সাথে বলতে পারি। তো দর্শক, মানে খেলা ঘুরে গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীন। এটা কি বলে? বিশ্ব রাজনীতিতে নতুন উচ্চতায় বাংলাদেশ, বাংলাদেশের ডিমান্ড বেড়ে গেছে। বাংলাদেশের 3 দিক থেকে ঘেরা। আগে অনেকে বলতাম, অনেকে বলতেন যে বাংলাদেশের 3 দিকে ভারত, অতএব ভারতকে সমীহ করে হিসাব নিকেশ করেই তো বাংলাদেশের সেই অনুযায়ী আগানো দরকার। ভারত তো চাইলে বাংলাদেশে দখল করে নিয়ে যেতে পারে, কত কিছু পারে না। এখন আর সেই যুগ নাই। 3 দিক থেকে না, 4 দিক থেকেও যদি ভারত হতো, উই ডোন্ট কেয়ার ফর ভারত। কারণ আমরা প্রয়োজনে মক্কা এগ্রিমেন্টে যাব। বাংলাদেশের উপর যদি হামলা করে ভারত, তাহলে একদিক থেকে চীন হামলা করবে ভারতের উপর, আরেক দিক থেকে তুরস্ক হামলা করবে ভারতের উপর, আরেক দিক থেকে পাকিস্তান ওদেরকে সাইজ করবে। অতএব ভারত বাংলাদেশে হামলা করবে, এটা অকল্পনীয়। হামলা করলে ওরা লন্ডভন্ড হয়ে যাবে। বাংলাদেশের 3 দিক না, ধরলাম 4 দিকে ভারত কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের 4 দিক থেকে হামলা করবে, ভারতের 4 দিক থেকে আবার বাংলাদেশের ডিফেন্স এগ্রিমেন্টের পার্টনাররা হামলা করবে। এই সাহস বাংলাদেশের হয়েছে, এই মনোবল বাংলাদেশের হয়েছে, এই পথে হাঁটার চিন্তা করতে পারছে বাংলাদেশ। তো দর্শক, তবে এর সাথে আরো একটা বিষয়, যে খেলা যে ঘুরে গেছে এটা একটু দেখে। আগের অ্যাপারেটাস যে নাই সেটা দেখে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, যে রাষ্ট্রপতিকে কারা অভিনন্দন জানিয়েছেন, এটার মাধ্যমে অনেক কিছু বোঝা যায় যে বাংলাদেশের পক্ষে কারা কতটুকু, কারা বুকে পাথর চাপা দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়, আর কারা খুশিতে খুশিতে অভিনন্দন জানায়। যে বাংলাদেশ নিয়ে কারা এখন প্রেজেন্ট, এটা বুঝবেন। যেমন একটা পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুরুত্বপূর্ণ সব রাষ্ট্রই অভিনন্দন জানানো হয়েছে। কিন্তু ডিপ্লোমেসিতে কে কত তাড়াতাড়ি অভিনন্দন জানিয়েছে, কে অভিনন্দনটা কিভাবে জানিয়েছে, এটা ইম্পর্টেন্ট। যেমন অভিনন্দন বাংলাদেশে যে তাদের মিশন আছে, দূতাবাসে অভিনন্দন জানাতে পারে যে না, দূতাবাসের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন, এটা একটা হালকা অভিনন্দন। আবার কোন কোন দেশের রাষ্ট্রপতি নিজেও অভিনন্দন জানাতে পারেন। কেউ কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে অভিনন্দন জানায়, কেউ কেউ 48 ঘন্টা পর অভিনন্দন জানায়। এর মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের শত্রু কারা, মিত্র কারা, কারা বুকে পাথর চাপা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখে, বাংলাদেশ এখন কোন বলয় আছে, খেলা কোথায় করে গেছে, এইটা এখন দেখাবো। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের যারা মিত্র, তারা রাষ্ট্রপতি নির্বাচনের যে ফলাফল জাতীয় সংসদ থেকে প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, ফলাফল ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই অভিনন্দন জানিয়েছে। শপথ নেয়ার আগেই, শপথ পরের বিষয়, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেছে, মির্জা ফখরুল আপনাকে অভিনন্দন। যেমন নেপাল, মালদ্বীপ, পাকিস্তানের রাষ্ট্রপতি, পাকিস্তানের দূতাবাস একটা বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছে। না, পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে। তাহলে বুঝেন যে বাংলাদেশে গুরুত্ব দেয় কারা, বাংলাদেশ এখন কাদের মিত্র। ভারত 24 ঘন্টা 25 ঘন্টার মধ্যে কোনো অভিনন্দন জানায়নি। একটা পর্যায়ে শপথের পর ভারত অভিনন্দন জানিয়েছে। এই যে লেট অভিনন্দন জানানো, এটা একটা বার্তা যে অনেক লেট করেছে এবং কোন রকম। যেমন আপনার কোনো কাছের আত্মীয় স্বজন যদি A+ পায়, গোল্ডেন A+ পায়, যেমন আপনার সন্তান যদি গোল্ডেন A+ পায় SSC-তে, আপনি যদি দূরে থাকেন, আপনি কি 2 দিন পর তাকে ফোন দিয়ে বলবেন যে বাবা মা তুমি A+ পেয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন, এটা বলবেন না? সাথে সাথে রেজাল্ট জানার সাথে সাথে আপনি অভিনন্দন জানাবেন যে তোমার কি লাগবে বলো, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এরকম যে আর যদি দুঃসম্পর্কের অনেক আত্মীয় হয় যে না একদম না বললে কেমন দেখায়, ঠিক আছে বলি 2-3 দিন হয়ে গেছে রেজাল্ট দিয়েছে, এরকম ভারত এইভাবে অভিনন্দন জানাচ্ছে। আর পাকিস্তান ইনস্ট্যান্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যার বাংলা
সুপ্রিয় দর্শক, FZM বাংলা এই চ্যানেলের মাধ্যমে সাজালো গোছালো কিছু গুরুত্বপূর্ণ ভাইরাল নিউজ দেখতে পারলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। প্রিয় দর্শক, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একের পর এক তথ্য পেলেন আজকের এই নিউজগুলোর মাধ্যমে। সম্পূর্ণ এই নিউজগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা অডিও কল রেকর্ড আপনাদের মধ্যে শেয়ার করছিলাম হিরো আলমকে নিয়ে। বর্তমান পরিস্থিতিতে তিনি কেমন মানুষ এই বিষয়গুলো বুঝতে পারছিলেন নিশ্চয়ই আজকের এই অডিও কল রেকর্ডটা শোনার পর। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ভাইরাল নিউজ এবং ফোনালাপগুলো পেতে অবশ্যই FZM বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি বেশি বেশি ছড়িয়ে দিবেন যাতে করে আজকের এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষ দেখতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী জায়গায় আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।